মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমস ডিজাইনের লেকচার 5 এ সবাইকে স্বাগতম। আজকের প্রথম টপিকটা হচ্ছে কনভার্সন বিটুইন ডাটা টাইপস, অর্থাৎ এখানে যে বিষয়টা আছে সেটা আগে ব্যাখ্যা করি, তারপর যাই। সেটা হলো যে এখানে আমরা এই টপিকে আমরা যেটা দেখবো বা শিখবো সেটা হলো যে বিভিন্ন ধরনের ডাটা টাইপকে আমরা কনভার্ট করব একটা থেকে আরেকটায়, ইন্টিজার থেকে ফ্লোট, ফ্লোট থেকে ইন্টিজার, অথবা ইন্টিজার থেকে স্ট্রিং ইত্যাদি। আরো কিছু এটা শুধু এই কয়টার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আরো কিছু আছে, সেগুলো আমরা দেখব। তো একটা এক্সাম্পল যেরকম দেয়া আছে এখানে, ফ্লোট 5। তো এই জায়গায় অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কিন্তু ইন্টিজার। সেই ইন্টিজার ভ্যালুকে আমরা যদি এভাবে ফ্লোট ব্র্যাকেটের ভিতরে 5 লিখে পাস করি, তখন সেটা ফ্লোট নাম্বার হয়ে যাবে। আরো এক্সাম্পল যদি আমরা দেখি, যে যদি আমরা এক্সাম্পলে আসি, যে ইন্টিজার এই ভ্যালুটা দেওয়া হলো 10.6 কে ইন্টিজার এই ইসের মধ্যে কনভার্সনের জন্য দেওয়া হলো, তখন হবে কি, সে 0.6 অংশটা বাদ দিয়ে শুধু ইন্টিজার পার্টটা রাখবে। -10.6 হলেও -10 রাখবে। তো এইটা হলো কনভার্সনের ওয়ে, যে একটা থেকে আরেকটাতে আমি কনভার্ট করব, এবং এগুলোর অনেক সময় প্রয়োজন পড়ে যে আমাদের কনভার্সন করতে হবে বিভিন্ন ধরনের ডাটা টাইপকে। তো কিছু এক্সাম্পল এখানে অবশ্য আরো দেওয়া আছে নিচে, যে আমরা যে কোনোটা কিন্তু যে কোনোটাতে কনভার্ট করতে পারবো না। ফর এক্সাম্পল যদি এরকম হয় যে এই ভিতরের কথাটা কিন্তু স্ট্রিং, ঠিক আছে, ভিতরের কথাটা কিন্তু স্ট্রিং, এটা কিন্তু 2.5 একটা নাম্বার না, এখানে স্ট্রিং এর চিহ্ন দেওয়া আছে ইনভার্টেড কমা দিয়ে। এখানে ইনভার্টেড কমা দিয়ে একটা স্ট্রিং কিন্তু বোঝানো হয়েছে, কিন্তু স্ট্রিং এর ভিতরে যে কন্টেন্টটা আছে, যে ভ্যালুটা আছে, সেটা আবার নাম্বার। তো যে কারণে এটাকে আমরা কনভার্ট করতে পারবো। ফ্লোট 2.5 এভাবে যদি থাকে, এটা কনভার্ট করে ফ্লোটে দিয়ে দেবে। এটা অ্যাকচুয়ালি স্ট্রিং কে ফ্লোটে কনভার্ট করছে। আবার উল্টা, স্ট্রিং কে আমি যে কোনো কিছুকে আমি স্ট্রিং এ কনভার্ট করতে পারবো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যে কোনো কিছু, যে কোনো স্ট্রিং ভ্যালুকে আমরা কিন্তু ইন্টিজার এবং ফ্লোটে কনভার্ট করতে পারবো না। এটাই এখানে দেখানো হচ্ছে, যে পরেরটা স্ট্রিং আমি এখানে যাই দেই, সেটা এখানে সে দেখাই দিবে। কারণ স্ট্রিং এর ভিতরে সকল আম, সকল কিছু চলে আসে, ABCD 1 2 3 4 এগুলো সমস্ত কিছু স্ট্রিং এর ভিতরে চলে আসে, যে কারণে কখনো এরর শো করবে না। বাট স্ট্রিং কে যদি আমি ফ্লোট বা ইন্টিজারে কনভার্ট করি, আমাদেরকে হিসাব রাখতে হবে যে ঠিক মতো সেটা আছে কিনা। যেমন উপরেরটা কাজ করছে, ফ্লোট 2.5, ভিতরে স্ট্রিং এর ভিতরে 2.5 আছে, সো এটা কাজ করবে। বাট যদি এরকম থাকে 1p, এটা কিন্তু স্ট্রিং, 1p, পি তো কোনো নাম্বার না, কোনো হেক্সাডেসিমালের ক্ষেত্রেও পি কোনো নাম্বারের ডিজিট না, যে কারণে এটা একটা এরর দেখাবে, এখানে বলবে ভ্যালু এরর। ভ্যালু এরর কি, ইনভ্যালিড লিটারাল ফর ইন্ট উইথ বেজ এত হতে পারে। এটা অ্যাকচুয়ালি এই যে স্লাইড তোমরা দেখতেছো, সেখানে 3.7 ভার্সনের জন্য এইরকম ভাবে তৈরি করা হতে পারে। এখন তো যেহেতু 3.9, সরি 3.7 না, 3.3 ভার্সনের জন্য এরকম ভাবে তৈরি করা, যেটা আহ, কিন্তু বর্তমানে তো 3.9 ভার্সন চলে আসছে, হতে পারে এখানে কথাটা একটু ডিফারেন্ট, কিন্তু ভ্যালু ভ্যালু এররই দেখাবে। আমরা যদি এটা একটু প্রোগ্রামেটিক্যালি দেখি, তাহলে দেখবো এরকম। প্রোগ্রামেটিক্যালি দেখার চেষ্টা করি যে কি আসে, যে আমরা প্রোগ্রামটা ওপেন করি। সো এখানে যদি আমরা যেভাবে লিখছিলাম, ফ্লোট, ফর এক্সাম্পল এখানে দেয়া
এখানে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন প্রবলেম নেই, আমাদের যা স্টার্টে যা থাকবে সে এন্ডিং এ সেটা দিলেই হলো। সো 2.5 যদি দেই, এটা সুন্দর মতো ফ্লোটে কনভার্ট করে দিচ্ছে, এটা একটা নাম্বারে কনভার্ট হয়ে গেছে। যদি এখন ইন্ট যে এক্সাম্পলটা ছিল সেটাই যদি দেই, সিঙ্গেল কোটেশন 1p, এখানে যদি দেই দেখি এখন লেখাটা কি আসে। আচ্ছা, এখানে কোনো চেঞ্জ আপাতত নাই, সেই সেম কথাটাই লেখা আছে, সেটা হচ্ছে ভ্যালু এরর ইনভ্যালিড লিটারাল বেস 10, অর্থাৎ ডেসিমাল নাম্বারের মধ্যে এরকম 1p বলে কোনো নাম্বার হয় না। সো এই জিনিসটাই এখানে উল্লেখ করা। এখন যদি এটাকে একটু অন্যরকম ভাবে লিখি, ইন্টিজার ফর এক্সাম্পল 1a, এই কথাটা লিখলাম, দেখি এখন কি দেখায়। এখানেও সেই সেম কথাটাই দেখাচ্ছে যে এটা একটা বেস 10 এর মধ্যে এরকম কোনো নাম্বার নাই। কেন এটা হলো, কারণ হচ্ছে আমি এখানে হেক্সাডেসিমালের যে একটি স্পেশাল কোড আছে সেটা দেইনি। তো সেটা দিয়ে এখন যদি দেখি 0x, এটা লিখতে হবে। 0 ক্যাপিটাল এক্স ও হতে পারে, স্মল এক্স ও হতে পারে। দিয়ে এখন দেখি সেটা 1a টা কি দেখায়। সেম কথাই, যে এইরকম ভাবে আমরা কনভার্ট করতে পারবো না, অর্থাৎ ডেসিমাল এটা এর ডেসিমাল ছাড়া অন্য কোনো ভ্যালুকে সে এভাবে কনভার্ট করতে পারে না। সো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রেখে কাজ করতে হবে, স্টাডি করতে হবে, যেন এই এখানে অবশ্যই ডেসিমাল নাম্বার যেন থাকে, তাহলেই আমরা কনভার্সন করতে পারবো স্ট্রিং থেকে ইন্টিজার বা ফ্লোটে। ফ্লোটের ক্ষেত্রে যদি এক্সাম্পল দেই, যে উপরে যে কথাটা লিখছিলাম, ফর এক্সাম্পল এখানে 2.5a দিলাম, এটাও কিন্তু এরর শো করবে, ভ্যালু এরর। আরো কিছু এক্সাম্পল, যেমন এটা নট নেসেসারি আমাদের যেটা আগেও বলছিলাম যে ইন্টিজার ফ্লোট এবং স্ট্রিং এর ক্ষেত্রে সীমাবদ্ধ, এমন কোনো প্রয়োজন নেই। এটা আমরা এমনও করতে পারি যে ভিতরে এই, তোমাদের যদি মনে থাকে তাহলে সেটা হলো যে আমরা যদি থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করি তখন সেটা হবে লিস্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করলে সেটা হয়ে যাবে টাপল, সরি সেকেন্ড না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করলে সেটা হবে টাপল, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করলে সেটা হবে সেট। ডিকশনারিও আছে, তো আমরা চাইলে কোনো লিস্টকে সেটে কনভার্ট করতে পারি, কোনো সেটকে কোনো লিস্টে কনভার্ট করতে পারি, ভাইস ভার্সা সবকিছুই। টাপলের ক্ষেত্রেও টাপল টু লিস্ট, লিস্ট টু টাপল, টাপল টু সেট, সেট টু টাপল, এরকম আমরা করতে পারবো। এমনকি ডিকশনারির ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু ডিকশনারির ক্ষেত্রে কিছু একটু রুল আছে, সেগুলো আমরা একটু পরে দেখব। তো এইখানে সেইটাই দেওয়া বলা যে এই 1 2 3, এই 1 2 3 এটা কিন্তু ভিতরে একটা লিস্ট, এটাকে আমরা সেটে কনভার্ট করতে চাই। তো সেটে কনভার্ট করার জন্য এরকম সেট একটা ফাংশন আছে, সেই সেট ফাংশনের ভিতরে আমরা যদি এভাবে লিখি তখন সেটা লিস্টটা সেটে কনভার্ট হয়ে যাবে। আবার যদি এখানে ভিতরে একটা সেট দেওয়া, এই সেটকে যদি টাপল ফাংশনের মধ্যে দেই তখন সেটা আবার টাপলে কনভার্ট হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, স্ট্রিং কে আমরা চাইলে লিস্ট, সেট, টাপল এটাতে কনভার্ট করতে পারবো। যে সেটার ক্ষেত্রে কি রকম, জাস্ট ওই স্ট্রিংটাকে আমরা যদি লিস্ট ফাংশন বা টাপল ফাংশন বা সেট ফাংশনের মধ্যে দেই, সেটাই দেখতে পারবো আমরা। এটা প্র্যাকটিক্যালি আমরা এখন দেখব। যেমন একটু ই করলাম, যদি এরকম হয়, লিস্ট যেটা ছিল, লিস্টের ভিতরে আমরা দিলাম হ্যালো, এটা যদি দেই, এটা সে সুন্দর মতো করে এখানে কি করবে, এখানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রিং, এই ভ্যালুটা, এই ভ্যালুর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সে এক একটা এলিমেন্ট করে লিস্টে পাস করবে। তো এখানে আমরা দেখতেছি যে এল কিন্তু দুইবার আছে, কারণ এখানে ভিতরে এল দুইবার আছে, সো লিস্ট এটাতে কোনো প্রবলেম হবে না। লিস্টের ক্ষেত্রে নিয়ম এটাই, সে একাধিকবার একই ভ্যালু নিতে পারে। এটার পরিবর্তে যদি আমি এখন এটাকে টাপল করি, তখন এই ভিতরের কথাটা কিন্তু স্ট্রিং,
এটাকে যদি দেই সে নিয়ে নিবে, সেম ভাবে নিয়ে নিবে এবং ইন্ডেক্সিংও সেম। কিন্তু যদি এখন এটাকে আমরা সেট করি এসিটি, তাহলে কি হবে? তাহলে কিন্তু এল কিন্তু দুইবার আসবে না, কারণ এখানে ইউনিক ভ্যালু রাখে। এই যে দেখো উল্টাপাল্টা সিকোয়েন্স আসছে এবং চারটা ভ্যালু আসছে। এল দুইবার থাকার কারণে একবার এখানে থাকবে, ইউনিক ভ্যালু থাকবে সেটের ক্ষেত্রে। সো এই কথাগুলোই এখন বললাম। এখন আসি ডিকশনারির ক্ষেত্রে। ডিকশনারির ক্ষেত্রে একটা স্পেসিফিক রুল আছে, কারণ হচ্ছে ওখানে একটা এলিমেন্টের ভিতরে দুইটা পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে আইডি বা কি বলে, কে ই ওয়াই, আর সেকেন্ড পার্টটা হচ্ছে তার ভ্যালু। সো সেজন্য এখানে যদি আমরা কোনো লিস্ট, সেট, টাপল ইত্যাদিকে যদি আমরা এভাবে ডিকশনারিতে কনভার্ট করতে চাই, তাহলে সেটাকে অবশ্যই পেয়ার আকারে রাখতে হবে। অর্থাৎ ওখানে দুইটা দুইটা করে এলিমেন্ট থাকতে হবে, তাহলে হবে। এখানে এই যে এই জায়গায় খেয়াল করো এই অংশটা, এখানে কিন্তু লিস্টের ভিতরে লিস্ট দেওয়া আছে। 1 2 এটা একটা লিস্ট, 3 4 আরো একটা লিস্ট। এই দুটাকে একসাথে কম্বাইন করে আবার ফাইনালি আরেকটা লিস্ট করা। তো এখানে এটাও কিন্তু সম্ভব, অর্থাৎ লিস্টের ভিতরে লিস্ট, তার ভিতরে লিস্ট, তার ভিতরে টাপল, তার ভিতরে সেট, অনেক কিছুই সম্ভব, মানে মাল্টিপল ডাইমেনশন এখানে সম্ভব। তো কিন্তু তোমাদের পরীক্ষায় এরকম কোনো থাকবে না, জাস্ট বোঝানোর জন্য বললাম। আমি যদি এক্সাম্পল হিসেবে লিখে দেখাই, যেমন ধরো যে এখানে একটা লিস্ট দিলাম, এই লিস্টের ভিতরে 1 2 3 দিছি, কমা দিয়ে আমি কিন্তু আরো একটা ভ্যালু দিব। এখন সেটা হচ্ছে আরেকটা লিস্ট দিব, এটার ভিতরে একটা লিস্ট দিব 4 5 6, এরকম একটা ভ্যালু দিলাম। ওকে, এখন এটার ভিতরে আমি একটা সেট দিব বা টাপল দিব, দিলাম 7 8 9, পসিবল। মানে অর্থাৎ এটা পুরোটা একটা লিস্ট, তার ভিতরে এটা এইটা একটা এলিমেন্ট আর এটা আরেকটা এলিমেন্ট, চতুর্থ এলিমেন্ট হচ্ছে এটা ফুল ব্রডারের ক্ষেত্রে। এই চতুর্থ এলিমেন্টের ভিতরে আবার এখানে তিনটা এলিমেন্ট এবং এটা আরেকটা এলিমেন্ট। আমি চাইলে এখানে আরো একটা কিছু করতে পারবো, এখানে আবার ডিকশনারি দিতে পারি ইচ্ছা হইলো, 1 2 2 3, পসিবল। এটা যদি এখন এখানে একটা নাম দিয়ে দেই, ফর এক্সাম্পল এ ইকুয়াল টু এত, তো এটা যদি এন্টার দেই দেখবা কোনো এরর নাই, পসিবল। এখানে যেহেতু কোনো এরর মেসেজ আসেনি, তার মানে হচ্ছে এটা পসিবল, এভাবে আমরা করতে পারবো। তোমাদের পরীক্ষায় এরকম কিছু থাকবে না, শুধু দেখানোর জন্য আমি এটা দেখালাম, জানার জন্য। টাইপ কনভার্সনের কিছু স্পেসিফিক রুলস আছে। একটু এতক্ষণ তো আমরা বিভিন্ন ডাটা কনভার্সন করলাম, ডাটা টাইপ কনভার্সন করলাম। তো এরকম আরো আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে এটা তোমরা নিজেরা পড়বা, আমি শুধু তোমাদের বুঝাই দিচ্ছি যে দুইটা টাইপের কনভার্সন হয়ে থাকে পাইথনের ক্ষেত্রে। একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ আর একটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ। ইমপ্লিসিট টাইপের ক্ষেত্রে ইমপ্লিসিট টাইপের ক্ষেত্রে পাইথন অটোমেটিক্যালি কনভার্টস ওয়ান ডাটা টাইপ টু অ্যানাদার ডাটা টাইপ, অর্থাৎ পাইথন নিজে থেকেই সে একটা থেকে আরেকটাই কনভার্ট করে দেয়। সো এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে হয় যেমন আমি দুইটা নাম্বার এটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। যেমন এখানে বলা হচ্ছে একটা নাম্বার হচ্ছে 123, আরেকটা নাম্বার হচ্ছে ফ্লোট নাম্বার 1.23। যখন এই দুইটা নাম্বারকে যোগ করা হবে, তো এই যে আমি এরকম চাচ্ছি এই দুইটা নাম্বারকে যোগ করব, যোগ করলে কি হবে? প্রথমটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, পরেরটার ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। তো নরমালি কি হওয়া উচিত? নরমালি হবে যে আমার কিন্তু দুটাই যেন থাকে। তো এই নাম্বার নিউ যেটা, এটা তো আমি ডিফাইন করিনি এটা ইন্টিজার না ফ্লোট, এটা তো ডিফাইন করিনি। তো তখন কি হবে এই জায়গায় যে এটা ইন্টিজার, এটা ফ্লোট। তো নরমাল নিয়ম হচ্ছে যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে ফ্লোট হচ্ছে বিগার দ্যান ইন্টিজার, সো বা হায়ার দ্যান ইন্টিজার। তখন সে কারণে যদি এরকম ক্যালকুলেশন হয় যে ইন্টিজার এবং ফ্লোট দুটাকেই ক্যালকুলেশন করা হচ্ছে, তখন এই যে ছোট যেটা আছে সেটাকে অটোমেটিক ফ্লোটে কনভার্ট করে পাইথন।
এটা আমরা জানি না, আমরা দেখিও না। সেটাকে অটোমেটিক ফ্লোটে কনভার্ট করে, ফ্লোটে কনভার্ট করার পর দুইটা ফ্লোট যোগ করে সেই ফ্লোট ভ্যালুটা এটাতে স্টোর করে। তা না হলে হবে কি, যে হতে পারে যে এই আমার ডাটা লস হতে পারে, যে এখানে 123 আর 1.23 যোগ করে নরমালি হওয়ার কথা 124.23, এমনও হতে পারতো যে 23 সে বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু এটা তো যোগফল অ্যাকুরেট যোগফল হলো না। তো সে কারণেই পাইথন নিজে থেকেই এটা অটোমেটিক কনভার্সন করে, যে ছোট যে টার্মটা আছে সেটাকে বড় টাইপে কনভার্ট করে যোগ করে তারপর রেজাল্ট দেখায়। সো রেজাল্ট যখন এরকম হয় তখন এই যে খেয়াল করে দেখো যে ওভারঅল নাম্বার নিউ যেটা এটা ফ্লোট টাইপ হয়ে যায়। তো এইটা হচ্ছে অটোমেটিক কনভার্সন, যেটাকে বলা হয়ে থাকে ইমপ্লিসিট কনভার্সন। পাইথন নিজেই এটা করে। এখানে এই কথাগুলোর এই স্লাইডে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি সেটার এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেটা তোমরা নিজেরা পড়বা, তাহলেই হবে। আমি আর দ্বিতীয়বার পড়লাম না। আরেকটা এক্সাম্পল হচ্ছে, এখন যদি এরকম হয় যে ইন্টিজার, একটা নাম্বার আছে ইন্টিজার, আরেকটা নাম্বার আমার স্ট্রিং এর ভিতরে দেয়া, আমি বুঝতেছি যেটা স্ট্রিং, কিন্তু এটা স্ট্রিং, সরি, বুঝতেছি ভিতরের লেখাটা একটা নাম্বার, কিন্তু এটা একটা স্ট্রিং এর মধ্যে দেয়া। এখন এটা যদি আমি যোগ করতে চাই, নাম্বার ইন্টিজার আর নাম্বার স্ট্রিং যদি যোগ করতে চাই, তাহলে কি হওয়া উচিত? কেউ কি বলতে পারবা কি রেজাল্ট আসবে? স্যার স্ট্রিংটাকে স্যার ইন্টিজারে আগে কনভার্ট করে নিবে, তারপর দুইটার যোগফল। না, এটা করতে পারবে না। পাইথন এটাকে অটোমেটিক, মানে তোমার মতে কি এটা কি নিজে নিজে কনভার্ট করে নিবে? স্যার নিজে নিজে তো স্যার করবে। না, স্ট্রিং এর ক্ষেত্রে পাইথন কোন অটোমেটিক কনভার্সন করতে পারে না, বা এটাকে এখনো সেই বৈশিষ্ট্য দেওয়া হয়নি। সেটা শুধুমাত্র ইন্টিজার আর ফ্লোটের ক্ষেত্রে দেওয়া আছে। তাহলে স্যার ফ্লোটের ক্ষেত্রে তো করলো আগে নিজে নিজে, তো স্যার ফ্লোটের ক্ষেত্রে তো করলো হ্যাঁ, যে কনভার্ট করে নিয়ে তারপর যোগ করে দিছে। কারণ হচ্ছে দুটাই নাম্বার টাইপ, কিন্তু এটা তো স্ট্রিং আর নাম্বার তো এক জিনিস না। স্ট্রিং কে সে অটোমেটিক কনভার্সনে যাবে না, কিন্তু যদি দুটাই সেম টাইপের হয় তখন সে ওটার মধ্যে থেকে টাইপ, মানে দুটাই যেহেতু নাম্বার, ইন্টিজার আর ফ্লোট, সে কারণে সে অটোমেটিক কনভার্সনের কাজটা করতে পারে। কিন্তু যদি দুইটা ডিফারেন্ট টাইপের হয় তখন সেটা করে না। তাকে এই বৈশিষ্ট্যটা এখনো দেওয়া হয়নি, পাইথনকে এখনো এই বৈশিষ্ট্যটা দেওয়া হয়নি যে সে তুমি নিজে থেকেই কনভার্ট করে নিবা। স্যার বলো। স্যার তাহলে কথার কথা মনে করেন যে আমার ইন্টিজার যদি 16 থাকে আর ফ্লোটে যদি আমার দেওয়া থাকে যে 2.23, এই ক্ষেত্রে স্যার কি হবে? এই জায়গায় 16 আর এখানে 2.23, জি স্যার। তো সিম্পলই তো 17.23। অথবা ফ্লোট অন্য কিছু হইলো। যেটাই দাও, এখানে এক্সাম্পল হিসেবে যদি দেখতে চাও আসো দেখি। ধরো এ দিলাম, a ইকুয়াল টু 18, জি স্যার। b ইকুয়াল টু 2 পয়েন্ট, দিলাম একটা ভ্যালু, দিলাম। এই দুটো যদি যোগ করি তাহলে কি আসবে? 20.34 সামথিং এরকম আসবে। a প্লাস b দিলে এই যে এটা আসবে। তুমি যদি এখন এটা চাও যে এটা ইন্টিজার হয়ে যেন আসে, তুমি তখন এটা এভাবে দিবা, ইন্টিজার তাহলে a তো স্যার বি প্লাস আসবে। b, তখন শুধু 20 আসবে। জি স্যার। তুমি যদি এটা তুমি যদি এটা চাও যে ইন্টিজারে কনভার্ট করে দিব, বি কে ইন্টিজারে কনভার্ট করে দিব, তখন এই অংশটা বাদ হয়ে যাবে, তাহলে 0। 34333 তখন সামথিং আসবে। শুধু এটা আসবে। ইন্টিজার চাচ্ছি, ইন্টিজার। জি স্যার। তাহলে 20 পয়েন্ট এইটা তো বাদ হয়ে যাবে, তাহলে 3433। পয়েন্টের অংশটা বাদ হয়ে যাবে। জি স্যার। বুঝা গেছে তোমার, মানে জি স্যার, আমার কনফিউশন কনফিউশন? ক্লিয়ার হয়। জি আচ্ছা, স্যার, ক্লিয়ার। ওকে। সো নাম্বারের ক্ষেত্রে পসিবল,
নাম্বার আর স্ট্রিং এই দুইটার ক্ষেত্রে পসিবল না। তো এটার জন্য কি করতে হবে? যেমন এটা যদি আমরা করতে যাই তখন এই যে এটা এরর দেখাবে এভাবে, টাইপ এরর। টাইপ এরর মানে হচ্ছে আনসাপোর্টেড অপারেন্ড টাইপ, ইন্টিজার এবং স্ট্রিং একসাথে যোগ করা যায় না। মিনিং এটাই। মানে প্লাস আমি করতে চাচ্ছি প্লাস, সো আনসাপোর্টেড অপারেন্ড টাইপ একটা ইন্টিজার একটা স্ট্রিং, এটা হবে না। ইন্টিজার এন্ড ফ্লোট হতে পারে, ফ্লোট এন্ড ইন্টিজার হতে পারে, কিন্তু ইন্টিজার এন্ড স্ট্রিং হবে না। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য করতে হবে এক্সপ্লিসিট কনভার্সন। এতক্ষণ আমরা দেখে আসছি ইমপ্লিসিট কনভার্সন, যেটা পাইথন নিজেই করছে। এটাকে আমাদেরকে এখন এক্সপ্লিসিট কনভার্সন, অর্থাৎ প্রোগ্রামারকে নিজেকেই এই স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করে দিতে হবে। সেটা এখানে দেওয়া, এর পরের স্লাইডে, এটাই না, এই জায়গায় দেওয়া। তো এই কথাগুলো আমরা আগে দেখি, থিওরিটা দেখি, তারপরে প্র্যাকটিক্যালটা দেখব। এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের ক্ষেত্রে আমাদেরকে এই প্রোগ্রামার নিজে থেকে টাইপ করবে। যে আমরা একটু আগে যেটা দেখছি যে ফ্লোট ব্র্যাকেটে লিখে দিলাম নাম্বারটা, বা ইন্টিজার ব্র্যাকেটে লিখে দিলাম, এটাকেই বলা হয়ে থাকে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। অর্থাৎ প্রথমে আমি টাইপটা লিখবো, কোন টাইপে আমি চাই, তারপর ওই ভ্যালুটা লিখবো এখানে। এক্সপ্রেশন, সেটা কোনো ইকুয়েশন হতে পারে, সেটা ডাইরেক্ট ভ্যালুও হতে পারে। তো এই জিনিসটার আরেকটা নাম হচ্ছে টাইপ কাস্টিং। মানে এক্সপ্লিসিট টাইপকে আবার স্পেসিফিক ভাবে টাইপ কাস্টিং বলা হয়ে থাকে। সো এটার এক্সাম্পল যদি আমরা দেখি, এই সেম এক্সাম্পলটাই, সেম নাম্বার দেওয়া আছে এবং সেম স্ট্রিং ভ্যালুটাও দেওয়া। তো এটা যদি এখন কি করা হবে, এটাকে এই যে এই লাইনে এসে ইন্টিজারে কনভার্ট করা হলো। ইন্টিজারে কনভার্ট করলে এই নাম স্ট্রিং কে, এই ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করলে কত আসবে? 456। সেই 456 ভ্যালুটা আবার এখানেই স্টোর করা হলো, এই ভ্যালুতে, এই ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করা। স্টোর করে আমি এখন যদি যোগ করতে যাই, তখন আমার রেজাল্ট একেবারে পারফেক্ট রেজাল্ট আসবে। এই যে 579 এই ভ্যালুটা আসবে। দুইটা যোগ করে 123 আর 456, এই দুটো যোগ করে 579, এবং ক্লাস হবে ইন্টিজার। আমি যদি এখানে ইন্টিজার না দিয়ে ফ্লোট দিতাম কোনো সমস্যা নেই, 579.000 এরকম আসবে এবং ক্লাস হতো ফ্লোট। এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ স্ট্রিং কে আমাকে যদি কোনো ক্যালকুলেশনে ইউজ করতে হয়, ক্যালকুলেশন বলতে যদি অ্যারিথমেটিক ক্যালকুলেশনে ইউজ করতে হয়, তখন সেটাকে অবশ্যই ফ্লোট বা ইন্টিজার প্রয়োজন অনুযায়ী সেটাতে কনভার্ট করে নিয়ে তারপর ওই অ্যারিথমেটিক ক্যালকুলেশন করতে হবে। আদারওয়াইজ সেই ক্যালকুলেশনটা স্ট্রিং এর ক্ষেত্রে সেটা হবে না। আর এই তো এই এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া, এটা তোমরা নিজেরাই বুঝবা। এটা আমি আহ, মুখে মুখে এটা পড়লাম না। তোমাদের কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। সেই বিষয়টা হলো, আমি একটু এটা যদি পড়ি, কি পয়েন্টস টু রিমেম্বার: টাইপ কনভার্সন ইজ দ্য কনভার্সন অফ অবজেক্ট ফ্রম ওয়ান ডাটা টাইপ টু অ্যানাদার ডাটা টাইপ। একটা থেকে আরেকটাই টাইপ কনভার্সন করতেছি। ইমপ্লিসিট টাইপ কনভার্সনটা পাইথন ইন্টারপ্রেটার নিজেই করে, এখানে আমাদেরকে চিন্তা করতে হয় না। এবং পাইথন চেষ্টা করে এখানে যেন লস অফ ডেটা না হয়, সেইভাবেই এটাকে ডিফাই করা। লস অফ ডেটা বলতে কি রকম, যে আমরা যে ভ্যালু গুলা দেখে আসছি, আমরা যদি কিসে যাই, যেমন এখানে দেখো যে এ আর বি আমি যোগ করব, যোগ করতে গিয়ে কি করলে লস অফ ডেটা যেন না হয়, সে কারণে এই সকল ভ্যালু পুরোটা কিন্তু যোগ করে 20 পয়েন্ট এটা রাখছে। আমি যদি পাইথন এটাকে বাদ দিয়ে দিত, তখন কিন্তু লস অফ ডেটা হইতো, আমার 0.34 কম আসতো। 20.34 এন্ড শুধু 20 মধ্যে পার্থক্য কি? 0.34 সামথিং, এটা পার্থক্য থাকে, তখন কিন্তু আমার লস অফ ডেটা হয়, এক্সাক্ট ডাটাটা আসে না। তো এইটা পাইথনকে এমন ভাবে করা যেন লস অফ ডেটা না হয়, সে সকল ভ্যালু যেন, সকল ডেটা যেন থাকে। আর এক্সপ্লিসিট টাইপ কনভার্সনকে অন্য আরেক নাম হচ্ছে টাইপ কাস্টিংও বলা হয়ে থাকে। এবং ইউজার যেভাবে এটাকে চাইবে যে কোনটায় কনভার্ট করতে হবে, সেটা ওইভাবেই বলে দিতে হয়, তখনই
ইন্টিজার টু স্ট্রিং, স্ট্রিং টু ইন্টিজার, হোয়াট এভার দরকার সেটা আমরা করতে পারবো। বাট টাইপ কাস্টিং বা এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের ক্ষেত্রে একটা ইস্যু আছে। সেই ইস্যুটা হচ্ছে এখানে লস অফ ডাটা হতে পারে, যে কারণে ইউজারকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লস অফ ডাটা না হয়, এমন ভাবে প্রোগ্রামিং কোডটা করতে হবে। কারণ হলো যে যদি আমি লস অফ ডাটা হয়ে গেল, তখন তো তুমি এক্সাক্ট রেজাল্টটা পাবা না। আর এক্সাক্ট রেজাল্ট না পেলে তোমার তোমার নিজের জন্যই সমস্যা মানে তোমার নিজের বলতে যে যাকে আমি এই সফটওয়্যারটা দিব, যাকে আমি এই যে প্রোগ্রামটা দিব, সে ঠিক মতো কাজ করতে পারবে না ওই ওই সফটওয়্যার দিয়ে। তো সে কারণেই এক্সপ্লিসিট টাইপের ক্ষেত্রে প্রোগ্রাম টাইপ কনভার্সনের জন্য প্রোগ্রামারদের একটু অনেক সাবধানে প্রোগ্রামিং করতে হয়। যদিও এটা দেখে মনে হয় খুব সিম্পল, কিন্তু অ্যাকচুয়ালি এত সিম্পল না। এটা বোঝানোর জন্য সিম্পল ভাবে উদাহরণ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি এটাতে অনেক ধরনের ক্যালকুলেশন আছে। সেটা তখন বুঝবা যখন এটা বড় কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয়, তখন সেটা দেখবা। তো যদি পসিবল হয় সেটা শেষ দিকে তোমাদের কোনো কিছু এরকম দেয়া হতে পারে, বাট এখন সেরকম কোনো চিন্তা নাই। আচ্ছা, এবার আসবো আমরা প্রিন্ট ফাংশন। তোমাদের একটু বলে রাখি, একটু হোল্ড করো। তো পাইথন আউটপুটের এখন ফাংশন যেটা প্রিন্ট ফাংশন, সেটা নিয়ে আমরা একটু ডিপলি যাব। এই পর্যন্ত আমরা অনেক কিছুই দেখছি, বাট সংক্ষিপ্ত আকারে আহ, দেখে আসছি। তো পাইথনের যেমন এখানে পাইথন প্রিন্ট ফাংশনের কাজ কি, সিম্পল ভাবে তোমরা অনেক ভাবে জেনে আসছো। সি প্রোগ্রামিং এ প্রিন্ট এফ ফাংশন অথবা এফ প্রিন্ট এফ ফাংশন এরকম দেখে আসছো। তো পাইথন হচ্ছে চেষ্টা করা হয়েছে যে এমন ভাবে কোডিং করা যেন খুব সিম্পল এবং খুব মিনিমাম কোড বা মিনিমাম কথা লিখে যেন কাজ কমপ্লিট করা যায়। তো সে কারণে দেখা গেছে যে আমাদের প্রিন্ট এফ এত দরকার নেই, জাস্ট প্রিন্ট লিখবো। আবার এই যে প্রত্যেকটা লাইন শেষে সেমিকোলন দেয়া কোনো প্রয়োজন নাই, জাস্ট এন্টার দিলেই সেটা বুঝে নিবে যে এটা একটা সেন্টেন্স বা একটা স্টেটমেন্ট। সি সি এবং সি টাইপের যেগুলো প্রোগ্রামিং আছে সেটার ক্ষেত্রে সেমিকোলন দিতে লাগে। পাইথনকে বলা হয়ে থাকে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং, মোটামুটি ধরে নাও ফোর্থ জেনারেশন বলা হয়ে থাকে, যেটাকে চেষ্টা করা হয়েছে যেন মানুষ যেভাবে কথা বলে সেভাবে করা। এবং ভেরি রিসেন্ট হয়তো হতেও পারে যে আমরা জাস্ট মুখে মুখে বলবো, প্রোগ্রাম নিজেই বাকি কাজগুলো করে ফেলবে, আমাদেরকে আর আলাদা করে এইসব টাইপ করতে হবে না। জাস্ট রোবটের মতো একটা প্রোগ্রাম থাকবে, সে নিজেই এটা কাজগুলো করে ফেলবে, যেরকম সিনেমার মতো। সিনেমায় যেভাবে দেখানো হয়েছে, বিভিন্ন সিনেমা বর্তমানে যেগুলো দেখায়, তো এটা নিয়ে কাজ চলতেছে আমি যেটা জানি। এবং এটাও একটা প্রোগ্রাম অফকোর্স থাকবে, ওটার জন্য একটা প্রোগ্রাম লাগবে, কিন্তু ইউজ করার সময় দেখা যাবে যে আমাদেরকে জাস্ট মুখে মুখে আমি কমান্ড দিব, অটোমেটিক বাকিটা হয়ে যাবে। স্যার এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হ্যাঁ, মতো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এটার জন্য বর্তমানে সবচেয়ে বেস্ট বলবো না, কিন্তু অ্যাবাউট 90% জায়গা দখল করে আছে পাইথন। অ্যাবাউট 90 to 80%, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কাজগুলো বর্তমানে ওয়ার্ল্ডে হচ্ছে, তার 80 to 90% পাইথন দিয়েই করা হয়। আর বাকিটা দেখা যায় যে অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়, এবং চেষ্টা করা হচ্ছে যে ডেডিকেটেড ল্যাঙ্গুয়েজ তৈরি করা যেন খুব সিম্পলও হয়, এবং ওটা দিয়ে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টাইপের গুলো স্পেসিফিক ভাবে করা। তো এবং আরো একটা বিষয় সেটা হলো যে অনেক সায়েন্টিস্টদের মতে অথবা অনেক বিজনেসম্যানদের মতে 2030 সালের দিকে এমন অবস্থা হবে যে এমন কোনো কাজ নাই, এমন কোনো সেক্টর নাই যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে না। 2030 সাল। তো সে কারণেই অনেকের মতে, এক্সপার্টদের মতে চিন্তা ভাবনা আছে
যে সবাই যেন চেষ্টা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে যেন আম, শিখতে পারে। কারণ হচ্ছে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানা না থাকে, সম্ভাবনা এরকমই হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি ফুল ফর্মে চলে আসে যেরকম সিনেমায় দেখায়, তখন কিন্তু মানুষের চাকরির অবস্থা খুবই খুবই স্যার এই ক্রিটিক্যাল মুহূর্তে হবে। স্যার বাংলাদেশে পাইথন প্রোগ্রামারদের জব সেক্টর কিরকম? এটা বাংলাদেশ চিন্তা করার দরকার নাই। বাংলাদেশে ওইরকম, বাংলাদেশ সেই পর্যায়ে পৌঁছতে আহ, কতদিন লাগবে আই এম নট শিওর। ওকে, তো পাইথনের প্রিন্ট ফাংশন যেটা এখানে, এটা তো সিম্পল ভাবে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট একটা যদি আমরা এখানে জাস্ট কোন স্ট্রিং এর কথাগুলো লিখব, স্ট্রিং এর কথাগুলো যেটা লিখবো সেটা লিখলে সেটা আমাদের ডিসপ্লেতে শো করবে যে এরকম ভাবে আউটপুটে এভাবে শো করবে। অর্থাৎ স্ট্রিং এর ভিতরে আমি যাই লিখি না কেন স্ট্রিং এর মধ্যে সেটা পাইথন জাস্ট প্রিন্ট করে দিয়ে দিবে। আবার যদি আমি চাই কোনো নাম্বারও আমি সাথে প্রিন্ট করব, ফর এক্সাম্পল a equal to 5, তো প্রিন্ট দ্য ভ্যালু অফ a ইজ কমা দিয়ে যদি আমি জাস্ট ওই নাম্বারটা লিখি তাহলেই কিন্তু প্রিন্ট হয়ে যাবে। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হতো, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে একটা %d দিতে হতো, আবার এখানে একটা হ্যাশ কোন চিহ্ন জানি আছে এন্ড এ লিখতে হতো। পাইথনের ক্ষেত্রে এত কিছুই করতে হবে না। মানে সিম্পল, যদি সিম্পল প্রোগ্রামিং এ আমরা যদি যেতে চাই, তো পাইথনে জাস্ট আমরা এভাবে লিখলেই, কমা দিয়ে লিখলেই সেটা পর বসাই দিবে। আমাদের আর আলাদা করে আর % দিতে হবে না, সে নিজেই এক্সপার্ট বা খুব কি বলে এটাকে স্মার্ট। পাইথন হচ্ছে বেশি স্মার্ট প্রোগ্রামার, স্মার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবশ্যই সি কে আমি দোষ দিচ্ছি না, কারণ হচ্ছে সি থেকেই পাইথনের উৎপত্তি গুলো আসছে। সি তে অনেকগুলো সমস্যা ছিল, সেই সমস্যাগুলো থেকেই পাইথনে অনেকগুলো স্টেপে আসছে। সি ল্যাঙ্গুয়েজটা সি এর পরে কি আসছে? পাইথন কি সি এর পরে আসছে? না না, পাইথন সি এর পর আসেনি। সি আসছে 1974 সালের দিকে, পাইথন আসছে 1990 সালের দিকে। এর মাঝখানে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে। মানে স্যার এই ল্যাঙ্গুয়েজ গুলা কি হচ্ছে আপনার ওরা হচ্ছে পর্যালোচনা করে যে ভুল ত্রুটি গুলা ছিল বা যে প্রবলেম গুলা সলভ করার জন্য কি পাইথনের আবিষ্কার? বলা যায় কিছুটা। মানে এটা অ্যাকচুয়ালি সি কে সরায় দেয়া না, কারণ সি ল্যাঙ্গুয়েজ এখনো কিন্তু আছে। সি ল্যাঙ্গুয়েজের যদি তোমরা চিন্তা করো, সি সি এর পরের ভার্সনটা হচ্ছে সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস সি প্লাস প্লাস এর আসার কারণ হচ্ছে সি এর যে প্রবলেম গুলো আছে সেটা যেন দূর করা যায়। সি কিন্তু এখনো ইউজ হচ্ছে, 1974 সালেরও সি আছে, আবার 2020 সালেরও সি প্রোগ্রামিং আছে। তোমরা যদি এখন সার্চ করে দেখো, তোমরা কিন্তু এখনো, আমরা সবাই কিন্তু সি তেও প্রোগ্রামিং করতে পারবো। সির সিটাই তো বেসিক ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরা হয় আর কি। কি, সি ল্যাঙ্গুয়েজটাই তো বেসিক হিসাবে ধরা হয় হ্যাঁ প্রোগ্রামার। সিটাকে আমরা বেসিক হিসেবে ধরি, কিন্তু বর্তমানে এমন ভাবে চেষ্টা করা হচ্ছে যেন আমাদেরকে সি শিখতে না লাগে। ফর এক্সাম্পল, যদি এটা কেউ যদি চায় যে আমি ধরো তোমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে প্রোগ্রামিং যে সাবজেক্টটা আছে এখানে, ওখানে ডাইরেক্ট পাইথনে যাবে, পসিবল। কারণ পাইথনকে খুব সিম্পল ভাবে তৈরি করা হয়েছে, খুবই সিম্পল, যত বেশি পসিবল সিম্পল ভাবে তৈরি করা হয়েছে। যে কারণে পাইথন যদি স্টার্টিং ল্যাঙ্গুয়েজ পাইথন হয় কোনো সমস্যা নেই, বরং এটা বর্তমানে অনেকে এনকারেজও করতেছেন। যে কারণ হলো এটা ওয়ার্ল্ডে বর্তমানে টপ ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট 5 বছর ধরে। সাথে এটাতে যদি এক্সপার্ট হওয়া যায়, এমনও পসিবল যে বছরে $1 লক্ষ প্লাস ইনকাম করা সম্ভব। এক বছরে, যে তাহলে সেই হিসাবে অ্যাবাউট 80 লক্ষ টাকা, সেটা কিন্তু খারাপ অ্যামাউন্ট না, বিশাল বেশ ভালো একটা অ্যামাউন্ট। সো সিনিয়র পাইথন ডেভেলপার এরকম যারা আছেন, তারা এরকম ইনকাম করতেছে যে $1,10,000 পার ইয়ার। সো সেই জন্যই সি নট নেসেসারি বর্তমানে, বাট সি শিখলে ভালো। সির অনেক সুবিধাও আছে,
যে সি শিখলে তুমি অন্য ল্যাঙ্গুয়েজ গুলো তোমার জন্য খুব ইজি হয়ে যাবে, কারণ হচ্ছে সি একটু কঠিন ল্যাঙ্গুয়েজ। ওটা যদি স্যার আমার তোমাকে একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ যেমন আমরা ওই যে যে একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করি কম্পিউটারে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 10টাই ধরেন আমি চালালাম সাপোজ, এর যে ল্যাঙ্গুয়েজটা আর কি করা থাকে, ওইটা কি সি প্রোগ্রামে নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে পুরো অপারেটিং সিস্টেমটা? এটার পুরোটা আমার নিজেরও জানা নাই, তবে মাইক্রোসফট সি ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি বর্তমানে মাইক্রোসফটের আন্ডার কিনে ফেলছে ওরা। সি ল্যাঙ্গুয়েজ অন্য কোনো কোম্পানি তৈরি করে, পরবর্তীতে সেটা মাইক্রোসফট কিনে ফেলে। আর মাইক্রোসফটের নিজস্ব একটা কোডিং আছে, নিজস্ব প্রোগ্রামিং, একটা না অনেকগুলো প্রোগ্রামিং আছে, তার মধ্যে আরেকটা হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ, যেটা পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে ভিজুয়াল বেসিক হইছে। তো আমার জানা মতে এই অপারেটিং সিস্টেমটায় ভিজুয়াল বেসিকটাতে ইউজ করা হয়, বাট এটা আমি ফুললি কনফার্ম হয়ে বলতে পারবো না এখন, কারণ এইগুলা ইনফরমেশন লিক হয় না, ওরাই জানে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমটার সফটওয়্যার হচ্ছে ভিজুয়াল বেসিক। স্যার আমাদের দেশে স্যার পাইথনের কোনো কোর্স নেই? অনেক আছে, অনেক কোর্স আছে। পাইথনের কোর্স যদি করতে চাও তুমি, আমি তোমাদেরকে এখন একটু থামো দেখাই, তাহলে ওপেন করেই দেখাই। উম, তোমাদেরকে সেই ওপেন করে দেখাই একটা আমার মনে হয় ইউডেমিতে পাওয়া যাবে, ইউডেমি নামে একটা জায়গা আছে, ওইখানে আমি বেশগুলো কোর্স দেখছিলাম, ইউডেমি। পাইথনের কোর্স মেবি ওখানেও পাওয়া যাবে, ইউডেমি ফ্রিতে ওইগুলো এনরোল করা যায় স্যার। স্যার আইডিবি তে করে না স্যার? না, আইডিবি তে নাই, এই যে এখানে একটা আছে বিআইটিএম। তুমি যদি এটা এসে যাও কারওয়ান বাজারে, এদের এটা আছে কারওয়ান বাজারে, ওদের এখানে আমি তোমাদের এটা দেখাচ্ছি। আমি নিজেও একটা ফ্রি কোর্স করছিলাম ওখানে, তো এখন কোনো ফ্রি কোর্স ওদের নাই। তো এইখানে গিয়ে তুমি সার্চ করে দেখতে পারো কত কিছু আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। রিসেন্ট যেগুলো আছে আমরা যদি একটু দেখি যে রিসেন্ট এই সমস্ত কোর্স অফার করতেছে। থামো, আরো আছে তো। এই যে রিসেন্ট এই কোর্সগুলো তোমরা, অনেকগুলো কোর্স আছে, মাইক্রোসফট এএসপি, অনলাইন কোর্স, এমএস অফিস, নন অ্যাকাউন্ট ইত্যাদি। এখানে পাইথনেরও একটা ছিল, এখন আছে কি কারেন্টলি আছে কিনা জানি না। অটোক্যাড, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, শেখা দরকার, ট্রিপলিদেরও শেখা দরকার এটা। আমি নিজে 2D-টা পারি, যদি অনেক আগে করছিলাম, এরপর আর প্রয়োজন পড়ে নেই, বাট 3D 2D দুটারই দরকার এখানে। তারপর আর কি আছে বর্তমানে রানিং অনেকে, এই যে পাইথনের কোর্স, এটার নেক্সট ডেট হচ্ছে 12 মার্চ থেকে 29 মে, 10,500 টাকা। তবে তুমি তো এখন ফ্রি বলবো না, তোমার আমি তো কিছুটা তোমাদের কোর্সটা করাচ্ছি, এটা যদি করে ফেলতে পারো, তোমার যদি প্রয়োজন মনে হয় তুমি আবার করলা, আরেকটা কোর্স করলা, এটাও করতে পারো, তোমাদের ইচ্ছা। বর্তমানে যেটা আমি আইডিয়া করতেছি সেটা হচ্ছে পাইথন, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই তিনটা টপ লেভেলে। অ্যান্ড্রয়েডের দিন শেষ হতে দেরি আছে, কারণ সমস্ত কিছুই আমরা এখন অ্যান্ড্রয়েডে খুব ইজিলি ভাবে পেয়ে যাচ্ছি। তো যে কারণে যদি কেউ এই পাইথন, অ্যান্ড্রয়েড আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা সম্পর্কে জানা থাকে তাদের, তাহলে অনেক কিছু করা সম্ভব। মোবাইল অ্যাপস এর জন্য iOS ও শেখা দরকার। স্যার মেবি এই কোর্সগুলো ইউডেমি থেকে কিছুটা এনরোল করা যায় ফ্রিতে। হ্যাঁ, করা যায়, কিন্তু ওখানে তুমি সবকিছু পাবা কিনা এটা একটা বিষয় আছে। আমি কোনো ইউডেমি কোর্স করি নেই, ইউডেমি বা কোর্সেরা এগুলো করি নেই, নট শিওর যে ওখানে তুমি সকল, অ্যাকচুয়ালি কোনো কোর্সই স্বয়ংসম্পূর্ণ না। যেমন আমি তোমাদের যে পাইথনে যেটা করাচ্ছি, এটা কিন্তু স্যার ফুললি আমি দেখছিলাম ওইখানে ভালো রিসোর্স পাওয়া যায় আর কি,
ভিডিও গুলা যদি আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করেও রাখতে পারি আমি। হ্যাঁ, আমিও আমার লিঙ্কটা এখন মনে নেই। এখানে কোনো এক জায়গায় আমি সেভ করে রাখছি। ওখানে Udemy তারপর Coursera কোর্স গুলা পাওয়া যায়। Udemy থেকে ডাইরেক্ট তুমি পাবা না। Udemy থেকে তোমাকে করতে হলে স্টেপ বাই স্টেপ। স্যার অন্য একটা ওয়েবসাইট দিয়ে ওটা ফ্রি করা যায় আর কি। হ্যাঁ, তুমি ফ্রি করতে পারবা। ফ্রি করলে তুমি সার্টিফিকেট পাবা না। হ্যাঁ, সার্টিফিকেট পাওয়া যায় না কিন্তু শেখা যায় আর কি শুধু। হ্যাঁ, কিন্তু বর্তমানে আমাদের এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তুমি তোমার সার্টিফিকেট আছে কিনা শো করো, তাহলে কাজ দিব। তুমি কাজ না পারলেও তুমি সার্টিফিকেট বানায় একটা দিয়ে দিলে, হ্যাঁ ঠিক আছে ওকে চলে আসো, এরকম একটা কথাবার্তা এখানে আছে। যাক, আমরা আপাতত তাহলে তো বোঝা যাচ্ছে সার্টিফিকেটটা ম্যান্ডেটরি এখানে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তুমি যদি তারপরও কাজ জানো, এমন অনেক সেক্টরও থাকবে। যেমন আমি মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে যদি বলি, আমার কিন্তু কোনো এইগুলাতে কোনো সার্টিফিকেট নেই, বাট এই রিলেটেড একটু অ্যাডভান্স কাজগুলো আমাকে বিভিন্ন সময় দেওয়া হচ্ছে। তো কারণ কি, ধরো আচ্ছা এরপরে আসি আমরা, এটা তো হলোই। আরো কিছু যদি আমরা দেখি, পাইথনের একটা স্পেশাল প্রিন্টের ক্ষেত্রে যেটা বলা, সেটা হলো প্রথমে প্রিন্ট ফাংশনের ভিতরে বিভিন্ন আর্গুমেন্ট আছে। প্রথম আর্গুমেন্ট হচ্ছে, এটা নট নেসেসারি আমাকে এই সিকোয়েন্সেই লিখতে হবে, কিন্তু এখানে জাস্ট বোঝানোর জন্য বলা। প্রথম আর্গুমেন্ট হচ্ছে অবজেক্টস। এই অবজেক্টস মানে কি? অবজেক্টস মানে হচ্ছে এই যে এখানে যে আমরা দেখে আসছি, দি ভ্যালু অফ এ ইজ, কমা দিয়ে এ, এই এখানে দুইটা অবজেক্ট আছে, একটা স্ট্রিং অবজেক্ট, একটা ইন্টিজার অবজেক্ট। এখানে শুধু স্ট্রিং অবজেক্ট আছে, তো সেজন্য এইখানে এখানে অবজেক্টস দেয়া আছে, যে আমার যতগুলা থাকে সবগুলো আমি দিব এখানে। তারপর কমা দিয়ে সেপারেটর। সেপারেটর মানে হলো যে আমি যদি একাধিক অবজেক্ট থাকে, তখন ওই দুই বা ততোধিক অবজেক্টকে কি দিয়ে সেপারেট করব, কোন জিনিসটা দিয়ে সেপারেট করব, আমি এটার এক্সাম্পল হিসেবেই দেখাবো, এক্সাম্পল দিয়ে দেখাবো। আবার আরেকটা আছে এন্ড, অর্থাৎ ওটার শেষে কি থাকবে, শেষে আহ, এখানে যেগুলো লেখা, এগুলো হচ্ছে ডিফল্ট ভ্যালু। অর্থাৎ সেপারেটর হচ্ছে একটা স্পেস থাকবে, যদিও দেখে মনে হচ্ছে না স্পেস আছে, কিন্তু এখানে একটা স্পেস থাকবে। এখানে তুমি যদি দেখো, separator is used between the values, it defaults into the a space character। অর্থাৎ সেপ যেটা আছে, এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে স্পেস। আর এন্ড যেটা, এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে নিউ লাইন। এন্ড মানে হচ্ছে যে এটার শেষে কি থাকবে, শেষে আমরা কি দিব। যদি এটা প্র্যাকটিক্যালি আমরা দেখি, ফর এক্সাম্পল আমি তোমাদের উদাহরণ দিছিলাম কিনা জানি না, ধরে নাও আমি আচ্ছা আজান হয়ে গেছে, যাই হোক। আচ্ছা অল্প একটু দেখে আমরা একটু ব্রেক দিব, তারপর নামাজের পর আমরা আসবো আবার। ধরে নাও ফার্স্ট নেম, আমার ফার্স্ট নেম হচ্ছে তানভীর, আমার মিডল নেম হচ্ছে আহমদ, এবং লাস্ট নেম LN হচ্ছে তারিক। আমি চাচ্ছি এইগুলাকে প্রিন্ট করে দেখাইতে। তো প্রিন্ট, এটার ভিতরে প্রথমে FN দিলাম, কমা MN দিলাম, কমা LN দিলাম। এটা দিলে কি হবে, এখানে কিন্তু কোনো স্পেস নাই, আমি জাস্ট আমার নাম টাইপ করছি, করে যদি আমি এন্টার দেই, তখন দেখো এটা অটোমেটিক একটা স্পেস দিয়ে দিচ্ছে। কেন দিছে? কারণ সেপ যেটা, ওটা ডিফল্ট ভ্যালু হচ্ছে স্পেস। আমি যদি না লিখি, সে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে স্পেস দিয়ে দিবে। যদি লিখি, তখন যা লিখবো সেটাই দিবে। যেমন ধরো এখানে আমি দিলাম সেপ, ফর এক্সাম্পল আমি ধরো লিখলাম প্লাস, কথার কথা। আমি যদি এখন এটা দেই, তখন দেখো কি হয়, এই স্পেসের পরিবর্তে প্লাস চলে আসছে। আমি যদি এখানে অন্য আরো কিছু দেই, সেপের পরিবর্তে ধরো কথার কথা জাস্ট এমনি একটা দিলাম আন্ডারস্কোর
আরেকটা কি দেওয়া যায়, ধরো হ্যাশ, এমনি একটু জাস্ট দিলাম। দেখো প্রত্যেকটার মাঝখানে একটা এরকম দিয়ে দিচ্ছে। সো এইটা হলো সেট। আমি স্পেসিফিক ভাবে যদি বলে দেই যে এইটা দিতে হবে, তখন সে ওই ভ্যালুটাই দিবে। যদি না বলি, সে অটোমেটিক একটা এখানে স্পেস ক্যারেক্টার দিয়ে দিবে। আর আরেকটা হচ্ছে এন্ড ক্যারেক্টার, এন্ড আর্গুমেন্ট। আমরা যদি এখন এন্ডটা দেখি, এটা এখন বাদ দেই। এন্ড এন্ড এর নরমালটা হচ্ছে সে নিচের লাইনে চলে যাবে, কিন্তু আমি চাচ্ছি এন্ড নিচের লাইনে যাওয়ার আগে আরেকটা কাজ করবে। ধরো শেষ দিকে সে একটা, ফর এক্সাম্পল ধরো একটা ডলার সাইন চিহ্ন এটা প্রিন্ট করবে। তো যদি আমি এখন এর আগে এখানে কিন্তু কোনো এন্ড দেইনি, এখন আমি এখানে একটা এন্ড দিছি, দেখো এখানে কি হয়। এখানে খেয়াল করে দেখো যে শেষে একটা এন্ড, এই যে ভ্যালুটা আমি লিখছি সেই ভ্যালুটা প্রিন্ট হয়ে তারপর নিচের লাইনে গেছে। সো এটা হচ্ছে এন্ড এন্ড এন্ডের কাজ। এটা আরো ডিটেলে আমরা এখানেই দেখবো এর পরের স্ক্রিনে। এই যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো এখানেই লেখা আছে, তোমরা এটা দেখবা। আর বাকি যে ফাইল ফ্লাশ, এটা আমাদের আপাতত এত ডিটেল না জানলেও চলবে। পরবর্তীতে তোমাদের যদি কোনো কাজে লাগে সেটা তোমরা নিজেরা স্টাডি করলেই পারবা। আমার নিজের এখন পর্যন্ত কাজে লাগেনি, সে কারণে আমি ওটা স্পেসিফিক ভাবে বললাম না। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, আরো একটা এক্সাম্পল, যে 1 2 3 4 আমি জাস্ট 1,2,3 দিছি, অটোমেটিক একটা স্পেস দিয়ে দিছে। কিন্তু সেটার পরিবর্তে সেভ যদি আমি স্টার চিহ্ন দেই, তখন এরকম একটা স্টার চিহ্ন দিয়ে সে দেখাবে। আচ্ছা একটু হোল্ড করো একটা। আচ্ছা এরপর আহ, একই রকম ভাবে আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল দিলাম সেভ হ্যাশ দিয়ে, আর এন্ড এন্ড আমরা এরকম দিলাম, তখন কি হবে, প্রত্যেকটা যে আর্গুমেন্ট এখানে আছে, অবজেক্ট যেটা আছে, সেই অবজেক্টের সেপারেটর হবে হ্যাশ, আর এন্ডে থাকবে যেটা আমি এখানে লিখলাম সেই এন্ড চিহ্নটা। তো এখানে এটা এক্সাম্পল হিসেবে দেয়া, এটা আউটপুট আমাদের এরকম আসবে। আচ্ছা এখানে একটু উল্টাপাল্টা হয়ে আছে। আরেকটা হচ্ছে আউটপুট ফরম্যাটিং। আউটপুট ফরম্যাটিং এর ক্ষেত্রে এটা আরেকটা স্টাইল, এটা অনেক সময় দরকার পড়ে, যে ডট ফরম্যাট দিয়ে আমি প্রিন্ট করব। এইটা প্র্যাকটিক্যালি এখন না দেখে হয়তো তোমরা নাও বুঝতে পারো, বাট এটার ইউজ বেশ ভালোই হয়, ডট ফরম্যাট। এই পর্যন্ত যেটা আমরা দেখলাম এর আগে, সেটা একটা ফরম্যাট প্রিন্টের, আর এটা আরেকটা ফরম্যাট। সেই ফরম্যাটটা কি, ফর এক্সাম্পল ধরো এক্স এর ভ্যালু 5 আর ওয়াই এর ভ্যালু 10, সেটাকে আমরা কি করলাম, সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে চাই। দি ভ্যালু অফ এক্স ইজ, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এন্ড ওয়াই ইজ সেকেন্ড ব্র্যাকেট। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমরা দেখে আসছো %f %d এভাবে লেখা হয়ে থাকে, সেটার পরিবর্তে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্ট্রিং এর মধ্যে রাখা, স্ট্রিং এর ভিতরে কিন্তু এই কথাটা লেখা, এবং এরপর ডট ফরম্যাট দিলাম, দেওয়ার পর এক্স কমা ওয়াই। সো প্রথমটার হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 0, প্রথম যে প্যারামিটার ফরম্যাটের ভিতরে আমরা যে লিখছি সেটা প্রথমটার ইন্ডেক্স হচ্ছে 0, তারপর এটা হচ্ছে 1, এরকম যদি আরো থাকে 2 3 4 সিরিয়ালি চলবে। এটা যদি আমরা প্রিন্ট করি, মানে রেজাল্ট যদি আমরা দেখতে চাই, তখন কি হবে, তখন দেখাবে দ্য ভ্যালু অফ এক্স ইজ 5 and y is 10। এই যে এখানে যেরকম আছে সেরকম দেখাবে। কিভাবে সে নিবে, প্রথম যে সেকেন্ড ব্র্যাকেট এটার ইন্ডেক্স হচ্ছে 0, সেকেন্ডটার হচ্ছে 1, এরকম যদি আরো আমি দেই 2 3 এরকম হবে। তো সেই কারণে এই এখানে 0, সো এই 0 ইন্ডেক্সে যে এক্স এর ভ্যালু এখানে বসাবে, এখানে 1, এখানে y এর ভ্যালুটা সে বসাবে, কারণ 1 ইন্ডেক্স। আমি যদি এখানে এক্স ওয়াই কে আগে পিছে করি, তখন কিন্তু জাস্ট ভ্যালুটা উল্টাপাল্টা হয়ে যাবে। যেমন তখন সে দেখাবে দ্য ভ্যালু অফ এক্স ইজ 10 and y is 5। এখানে এখানে যাই থাকুক, এটা আমাদের আপাতত না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে আমি এই ইন্ডেক্সের সিকোয়েন্সটা যদি চেঞ্জ করি, এখানেও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ভ্যালুটা।
সেটাই এখানে পরবর্তীতে দেয়া, যে এখানে আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি। এই জায়গায় কিন্তু আমি 0 1 লিখি নেই, যে কারণে সে ডিফল্ট হিসেবে ধরে নেবে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এরপর আরো যদি থাকে 2 3 এরকম আসবে। আর এইখানে আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে 1। সো আমরা এটা জানি যে ফরম্যাটের ভিতরে যেটা আমরা লিখবো সেটা ফিক্স থাকবে, ফিক্স ইন্ডেক্স। প্রথমটার ইন্ডেক্স 0, তারপরেরটা ইন্ডেক্স 1 2 3 4 ইত্যাদি। সো আমরা যদি এখন এই ভিতরে ব্র্যাকেটের ইন্ডেক্সে যদি আমরা চেঞ্জ করি, যেমন স্পেসিফাই করি, যেমন এটা 0 ইন্ডেক্সের ভ্যালু, এখানে 1 ইন্ডেক্সের ভ্যালু, তখন 0 ইন্ডেক্সে আছে ব্রেড, সেজন্য এখানে ব্রেড আসলো। 1 ইন্ডেক্সে আছে বাটার, সেজন্য এখানে বাটার আসলো। আই লাভ ব্রেড এন্ড বাটার। কিন্তু কেউ যদি আবার এই সিকোয়েন্সটা, ভিতরের সিকোয়েন্সটা আবার চেঞ্জ করে, যে না প্রথমে 1টা আসবে তারপর 2টা 0টা আসবে, এখানে কিন্তু ব্রেড বাটার সিকোয়েন্স সেম। সো তখন কি হবে, তখন হয়ে যাবে আই লাভ, 1 এ কি আছে, 1 এ আছে বাটার, এই জন্য এই বাটারটা আসলো, এন্ড 0তে কি আছে, 0তে হচ্ছে ব্রেড। সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল। নরমালি এরকম করা হয় না, এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে দেখানো যে কি হবে, এই যে আউটপুটটা এরকম আসবে। আউটপুটটা যদিও লেখাই আছে, আবার আলাদা করে এখানে একটু সুন্দর করে দেখানো যে এইরকম ভাবে আউটপুট আসবে। তো নরমালি প্রিন্টের এই দুইটা ফরম্যাট ইউজ করা হয়ে থাকে। একটা হচ্ছে এর আগের যে ফরম্যাট গুলা সেগুলা, আর সেকেন্ড ফরম্যাট হচ্ছে এটা, যেখানে ডট ফরম্যাট নামে আলাদা করে একটা মেথডই আছে, এই যে ডট ফরম্যাট। সো এইভাবে আমরা করে থাকি প্রিন্ট ফাংশন উইথ কিওয়ার্ড আর্গুমেন্ট। আরো একটা বিষয় আছে, এটা একটু দেখি। যেমন প্রিন্ট ফাংশন উইথ কিওয়ার্ড আর্গুমেন্ট, এখানে কি বলা, এখানে বলা হচ্ছে যে আমি এর আগে যে ইন্ডেক্সটা করছিলাম সেই ইন্ডেক্সটা ছিল ইন্টিজার, বাট এখন ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি ইন্ডেক্স হিসেবে স্ট্রিং টাইপ কোন একটা ভ্যারিয়েবল দিব। যেমন এখানে একটা নেম দিলাম, এটা না আরেকটা দিলাম গ্রিটিং, তারপর ডট ফরম্যাট সেম স্টাইলে যদি আমি লিখি, গ্রিটিং এর ভ্যালু হচ্ছে গুড মর্নিং, নেম এর ভ্যালু হচ্ছে জন। আমি যদি নেমটা আগে গ্রিটিং পরে দিই কোনো সমস্যা নেই, এটা হচ্ছে স্ট্রিং এর সুবিধা। ইন্টিজার দিয়ে করতে গেলে আমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, স্ট্রিং দিয়ে করতে গেলে আমার সিকোয়েন্স মেনটেন করতে হবে না, জাস্ট ভ্যারিয়েবলের নেমটা ঠিক রাখতে হবে, আর্গুমেন্টের নামটা ঠিক রাখতে হবে। যেমন এখানে গ্রিটিং একটা আর্গুমেন্ট, নেম আরেকটা আর্গুমেন্ট, এই দুটো আমি আগে পিছে করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে যেভাবে যেটা দিব সেভাবে প্রিন্ট হবে। তো যদি এরকম হয় গ্রিটিং ইকুয়াল টু গুড মর্নিং আর নেম ইকুয়াল টু জন, তখন এটা যদি প্রিন্ট করা হয় তখন দেখা যাবে এরকম, হ্যালো জন গুড মর্নিং, এই কথা এভাবে আসবে। এটাকে রিপ্লেস করে দিবে। পরবর্তীতে আমি যদি নেমের পরিবর্তে অন্য কোনো নাম দেই তখন সেটা আসবে। আমি এটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই। ফর এক্সাম্পল প্রিন্ট হ্যালো নেম কমা গ্রিটিং, গ্রিটিং, তারপর হচ্ছে ডট, ডট দিয়ে আমি ফরম্যাট দিলাম। ফরম্যাট দিয়ে আমি এখানে দেখো, এটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে প্রিন্টের স্টাইলটা কি। এই জায়গায় আমি ধরো এখন লিখে দিলাম নেম ইকুয়াল ধরো জনই দিলাম, কমা গ্রিটিং ইকুয়াল, এটা বেশি বড় হয়ে গেছে লেখা, ধরো গুড মর্নিং। এটা যদি এখন দেই, এন্টার দিয়ে, এই যে দেখো চলে আসছে হ্যালো জন গুড মর্নিং। এখন যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল আগে পিছে করব, নেম পরে, যেটা এক্সাম্পলে যেভাবে দেয়া, কোনো সমস্যা নেই। নেমের ক্ষেত্রে এই যদি স্ট্রিং এর ক্ষেত্রে হলে আমাকে জাস্ট
এই প্যারামিটার বা আর্গুমেন্ট যেটা সেটা ঠিক রাখতে হবে। আমি যদি এখন একটু অন্যরকম করতে চাই, ফর এক্সাম্পল যদি ধরো এখানে আমি নাম চেঞ্জ করে দেই, গ্রিটিং এর জায়গায় গুড মর্নিং এর জায়গায় গুড ইভিনিং দিলাম, আর নামের জায়গায় ধরো আমার নামই দিলাম। এই যে দেখো খুব সিম্পল, হ্যালো, এই ভ্যালুটা চলে আসছে। তো এইখানে আমি এই যে এই জায়গায় এটাকে একটা ভ্যারিয়েবল ডিফাইন করে দিতে পারি, এটাও আরেকটা ভ্যারিয়েবল, এটা ডিফাইন করে দিতে পারি। তখন আমাকে আর মুখস্থ রাখতে হবে না, যখন যেটা লাগবে তখন সেটা করে দেয়া চলে আসবে। তো এই জিনিসগুলো এখানে বলা। এবং লাস্ট লাইনে যেটা, সেটা হলো তোমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যে সি প্রোগ্রামিং এ আমরা যেরকম পার্সেন্ট দিয়ে করতাম, পার্সেন্ট এখানেও কিন্তু করা যায়। শুধু পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এখানে আলাদা করে আমাদের কমা দিতে লাগে না, কমা ছাড়া কাজ করতে হয়। সি তে কমা দিতে লাগে, আবার এখানে পার্সেন্ট এক্স লিখতে হয়, সি তে আবার এন্ড এক্স লিখতে হয়। সো আমরা নরমালি এই সি স্টাইল ফলো করব না, কোনো প্রয়োজন নেই, কারণ সি স্টাইলের চেয়ে পাইথনের স্টাইলটা ইজিয়ার এন্ড ইফেক্টিভ। এখানে জাস্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে পাইথনে সির স্টাইলটাও রেখে দেওয়া আছে, যেটাকে এস প্রিন্ট এফ স্টাইল বলা হয়ে থাকে। প্রিন্ট এফ স্টাইল না, এস প্রিন্ট এফ স্টাইল। তো আমাদের আপাতত এটা দরকার হবে না। আচ্ছা, এখন এই অংশটা, ইনপুট কেন আসলো এখানে? আচ্ছা, এইখান থেকে আমরা একটু ব্রেকের পরে আসব। এখন 20 মিনিটের একটা ব্রেক থাকবে, 8:10 দিকে আমরা আসব। 8:10 থেকে আমরা আরো কিছু দেখে তারপর আজকের ক্লাসটা এখানে শেষ করব। ওই 8:45 দিকে শেষ করব ক্লাস। 8:10 দিকে আমরা এবার আসব। যে তোমাদের যে কোয়েশ্চেন হচ্ছে যে এস প্রিন্টএফ বা প্রিন্টএফ এর পরিবর্তে স্ক্যানএফ আমরা কিভাবে করব, এটাও আমি এখন বলবো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্টএফ ইউজ করতেছি না, এখানে প্রিন্ট ইউজ করতেছি। শুধু স্টাইলটা হচ্ছে সি এর মতো, ভিতরের কথাগুলো একটু সি এর কাছাকাছি, পুরোপুরি না, যেটাকে এস প্রিন্টএফ স্টাইল বলা হয়ে থাকে। তো আর যদি আমি এটা লিখে দেখাই তাহলে হয়তো বুঝতে ইজি হবে। যেমন যদি আমরা সি এর ক্ষেত্রে লিখে থাকি, সি এর অ্যাকচুয়ালি 3টা কমান্ড আছে। একটা হচ্ছে এস প্রিন্টএফ, তারপর হচ্ছে প্রিন্টএফ, আর একটা হচ্ছে এফ প্রিন্টএফ। তোমরা কয়টা দেখছো আমার জানা নাই। তো প্রিন্টএফ এর ভিতরে আমরা যদি এস প্রিন্ট, এখানে এস প্রিন্টএফ স্টাইলটা এখানে উদাহরণ হিসেবে দেয়া, বাট যদি আমরা প্রিন্টএফ স্টাইলটা দেখি, তো ওটার স্টাইল হচ্ছে এরকম। ধরো আমি লিখছি দ্য ভ্যালু অফ সামথিং এ ইজ, এরপরে এখানে এরকম পার্সেন্ট ডি বা এফ এরকম দিতে হয়, দেওয়ার পরে কমা দিয়ে আবার এন্ড এ ফর এক্সাম্পল এটা লিখে আবার শেষে সেমিকোলন দিতে হয়। এই পুরো কথাটা এভাবে লিখতে হয়। এটা হচ্ছে প্রিন্টএফ স্টাইল। ওকে, এটা হলো প্রিন্টএফ স্টাইল। আমি এন্টার দিব কিন্তু কাজ করবে না, কারণ এরর দেখাবে। এন্টার দিব, এই যে দেখো সিনট্যাক্স এরর দেখাচ্ছে, যে এরকম এখানে হয় না। এস প্রিন্টএফ যদি আমরা এখানে দেখতে যাই, এস প্রিন্টএফ এর স্টাইল হচ্ছে এরকম, যে আমি এখানে কোনো এটা দিব না, আর এখানে আমি পার্সেন্ট চিহ্ন দিব। ওকে, কিন্তু এটা এটা সি এর স্টাইল, পাইথনের স্টাইল না। এখানেও সে এরর দেখাবে, কারণ এরকম কোনো কিছু নাই। তো এটা জাস্ট বলার উদ্দেশ্য, পার্থক্য করে দেখানোর, যে প্রিন্টএফ এর ক্ষেত্রে এরকম ভাবে আমাদের সি তে লিখতে হয়, এস প্রিন্টএফ এ এরকম ভাবে লিখতে হয়। বাট আমরা যদি পাইথনের ক্ষেত্রে যাই, পাইথনে আমাদের প্রিন্টএফ বলে না, জাস্ট একটাই কমান্ড, প্রিন্ট, মানে সবগুলোকে একসাথে নিয়ে আসছে প্রিন্টের ভিতরে। এবং এখানে আমাদের এন্ড এর দরকার নাই, জাস্ট আমরা এ লিখলেই, এর ভ্যালু তো আমরা কোথাও দেইনি। আচ্ছা, আগে এর ভ্যালু একটু দিয়ে দেই। ধরো a ইকুয়াল টু 4 দিলাম, এরপর যদি আমরা এরকম ভাবে লিখি প্রিন্ট দ্য ভ্যালু অফ দিস, আমাদের এটাও দরকার নাই, এই অংশটাও দরকার নেই, জাস্ট এতটুকু, ইভেন স্পেস তো দিতে লাগবে না।
সে অটোমেটিক স্পেস দিবে, এখানে সেমিকোলন দেওয়া যা না দেওয়া যা কোনো সমস্যা নেই, দিলেই আহ, এটা চলে আসবে যে এই দ্য ভ্যালু অফ এ ইজ 4, অর্থাৎ এরকম ভাবে কাজ করে। আর তুমি যে কোয়েশ্চেনটা আমি এখানে এটা এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটু আমি প্র্যাকটিক্যালি তোমাদের এটা দেখালাম যে প্রিন্ট এফ আর এস প্রিন্ট এফ এর মধ্যে পাইথনের প্রিন্টের সাথে পার্থক্যটা কি। আর তোমার যে এস স্ক্যানএফ যেটা, সেটা এই পরের স্লাইডেই আছে, সেটাকে বলা হয়ে থাকে ইনপুট ফাংশন। পাইথনে সেটাকে স্ক্যানএফ না করে, স্ক্যানএফ নাম না দিয়ে ইনপুট ফাংশন নাম দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে পাইথনকে চেষ্টা করা হয়েছে যেন উম, আহ, একেবারে হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ভাবে তৈরি করা। স্ক্যানএফ দিয়ে আমরা কিন্তু খুব একটা সুন্দর নাম পাই না, কিন্তু পাইথনের ইনপুট যখন বলা হবে তখন এটা একটা সুন্দর একটা নাম হয় এবং সবাই বুঝতে পারে যে ইনপুট মানে কোন একটা কিছু ওখানে দিতে হবে। স্ক্যানএফ দিয়ে কি স্ক্যান মানে কি, এখানে কি স্ক্যান করবে, এই টাইপের একটা কথা চলে আসে। তো যে কারণে পাইথনে সেই ফাংশনের নামটা দেওয়া হয়েছে ইনপুট। তো এই ইনপুট ফাংশন আবার কিভাবে কাজ করে, বা সির স্ক্যানএফ এর মতোই পাইথনের ইনপুট ফাংশন। এখানে হচ্ছে যে আমরা এইভাবে লিখবো এক্সাম্পল হিসেবে, এবং ভিতরে একটা আর্গুমেন্ট আমরা চাইলে লিখতেও পারি, নাও লিখতে পারি। লেখাটা ভালো উচিত যে আমি এখানে কোন টাইপের ভ্যালু ইনপুট দিব। সো এখানে যেমন এক্সাম্পল হিসেবে লেখা এন্টার এ নাম্বার। নাম্বার দিলে কি হবে আমরা বুঝতে পারলাম যে ও আচ্ছা আমাকে একটা নাম্বার ইনপুট দিতে হবে। ওকে, যখন আমরা এটা রান করব তখন এইভাবে দেখাবে এন্টার এ নাম্বার, ধরো 10 দিলাম। ওকে 10। এখন আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে, পাইথনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে স্পেসিফাই করতেছি না যে এটা কোন টাইপের ভ্যালু আমি দিব, এটা ইন্টিজার নাকি ফ্লোট নাকি কমপ্লেক্স নাকি স্ট্রিং নাকি লিস্ট সেট, কোনটা, এরকম কোনো কিছু বলা নেই। যে কারণে ইনপুট ফাংশন করে কি, ইনপুট ফাংশন এখানে তুমি যাই ইনপুট দিবা সেটাকে সে স্ট্রিং এ কনভার্ট করে দেয়। ঠিক আছে, ইনপুট তুমি এখানে যাই দাও, হোয়াট এভার, নাম্বারও যদি দাও, 10 দাও, এবিসিডি যাই দাও, সে এটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেয়। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। এবং এবং এই এক্সাম্পলটা আমরা এখানে এই স্ক্রিনে দেখবো না, কমান্ড উইন্ডোতে দেখবো না, আমরা দেখব পাইথন শেল, পাইথনের এডিটর উইন্ডোতে। এবং এটাকে ধরো আমি এটা লিখলাম নাম ইকুয়াল টু ইনপুট এন্টার এ নাম্বার। ওকে, এন্টার এ নাম্বার এখানে দিলাম। দেওয়ার পর আমি যদি এটাকে জাস্ট ফর এক্সাম্পল আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট করে দেখবো যে নাম ভ্যালুটা কি, দ্য এন্টার্ড নাম্বার ইজ কমা নাম। ওকে, এটা কি করলাম, এটা করলাম যে একটা নাম্বার ইনপুট নিলাম, সেই সরি না, একটা কিছু ইনপুট নিলাম, সেটা আমি ইউজারকে বলবো যে এটা নাম্বার ইনপুট দাও। ইনপুট এখন সে কিন্তু এটা পার্থক্য করতে পারবে না আমি নাম্বার ইনপুট দিছি কি দেইনি, সে জাস্ট যা দিব তাই নিয়ে নিবে। নিয়ে সেই ভ্যালুটাকে নাম একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলো। রাখার পর আমরা চেক করব দ্য এন্টার্ড নাম্বার ইজ নাম, এটা সে কি দিছে। এটা এখন আমরা একটু সেভ করি। সেভ করে তোমাদের এটা কোথায় ছিল, ডকুমেন্টস 47D। তো তোমাদের এটা একটা নাম দিলাম আজকে, ধরো সেকেন্ড প্রোগ্রাম। সেকেন্ড প্রোগ্রাম দিয়ে সেভ করলাম। সেভ করার পর এটা আমরা রান করলাম। রান করে দেখো কি আসে, এটা আমি একটু দেখাই। এটা আরেকবার রান দেই, একটু থামো। হ্যাঁ, রান দিলাম F5 বাটন প্রেস করে। এবং এখানে স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ একটু বলো তো।
কেউ কি শুনতে পাচ্ছ? জি স্যার। এই স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ একটু আমাকে একটু বলবা? মানে কি স্যার, লেখা আছে? স্যার এই যে 1 নাম্বার হচ্ছে নাম ইকুয়াল টু ইনপুট, আচ্ছা ইন্টারের ঠিক নাম্বার। আছে, বুঝতে পারছি। ওকে ঠিক আছে। তো এখন এটা আহ, এখন আমরা এই যে প্রোগ্রামটা স্টার্ট করলাম, এই যে তোমাদের সেকেন্ড প্রোগ্রাম, এই প্রোগ্রামটা স্টার্ট করলাম। এখানে বললাম এন্টার এ নাম্বার। আচ্ছা নাম্বার যদি ধরো দিলাম 10, নাম্বার যখন আমি দিব প্রথম লাইনে কি হবে, সে প্রথম লাইনে একটা ভ্যালু ইনপুট নিবে। যদি আমরা এখানে ব্যাকে যাই, এখানে দেখো এই লাইনে সে একটা ভ্যালু ইনপুট নিবে। আমি ইউজারকে বলতেছি যে তুমি নাম্বার ইনপুট দাও। দেওয়ার পরে সে হোয়াট এভার ইনপুট দেওয়া হোক সে ওইটাকে এই ভ্যারিয়েবলে রাখবে। রাখার পর আমি এখানে সেকেন্ড লাইনে বললাম যে এটা প্রিন্ট করে দেখাও। সেই কি প্রিন্ট করবে, ওই নাম্বারটা প্রিন্ট করে দেখাবে, কারণ আমি যে ইনপুটটা নিলাম সেটা কি ভ্যালু। তো সেকেন্ড লাইনে এখন যদি আমরা ব্যাক করি, তো এখানে আমি 10 ইনপুট দিলাম। 10 ইনপুট দেওয়ার পর যদি আমি এন্টার দেই তখন সে দেখাই দিল the entered number is 10। এখন এই কাজটা আমি সেকেন্ড বার করব, দ্বিতীয়বার একই জিনিস আমি সেকেন্ড টাইম করব। করার জন্য কি করতে হবে, এই প্রোগ্রামটা আবার F5 দিলাম। এতে সুবিধাটা কি হলো তোমরা নিজেরাই বুঝতে পারবা, যে আমি দুইটা লাইন কিন্তু আমাকে বারবার লিখতে হলো না, আমি একবার লিখছি এবং বারবার রান করতেছি। আচ্ছা এখন এখানে যেটা বলা সেটা হলো, আবার আমি যখন এটা রান করলাম আমি এখানে বলতেছে যে এন্টার এ নাম্বার, কিন্তু আমি দিলাম এবি। এবি এখন তোমাদের অনেকের মনে হতে পারে এবি তো হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে, এবি এটা দিলাম না, আমি দিলাম এক্স ওয়াই। এটা তো আর হেক্সাডেসিমাল নাম্বার না। এটা দিয়ে যদি আমি এন্টার দেই তখন দেখো কি হয়, কোনো কিন্তু এরর দেখাচ্ছে না। দ্য এন্টার্ড নাম্বার ইজ এক্স ওয়াই। এক্স ওয়াই কি কোনো নাম্বার? এক্স ওয়াই কিন্তু কোনো নাম্বার না। এটা কেন হলো, এর কারণ হচ্ছে ইনপুট ভ্যালু, এই যে ইনপুট ফাংশন, আমরা যদি কোডে ব্যাক যাই, ছিল আমরা যদি কোডে ব্যাক আসি, তো এখানে যে এই ইনপুট ফাংশন যেটা আছে সে কিন্তু পার্থক্য করবে না যে এটা কি ইন্টিজার, মানে ইউজার যেটা দিল সেটা কি ইন্টিজার দিল কি দিল না। এর কারণ হচ্ছে এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এখানে ইনপুট ফাংশন যাই ইনপুট দিব সেটা স্ট্রিং এ কনভার্ট করে দিবে। ঠিক আছে, যে কারণে আমি যখন 10 দিছি সে 10 কে অ্যাকচুয়ালি স্ট্রিং এ কনভার্ট করে দিছে। এটার এক্সাম্পল হিসেবে তুমি যদি এখানে দেখো, এখানে এটাই বলা যে আমি একটা নাম্বার 10 ইনপুট দিলাম, দেওয়ার পর যদি আমি সেটা চেক করি সেটা কোন টাইপের ভ্যালু এন্ট্রি হয়েছে, সে এখানে দেখাচ্ছে স্ট্রিং এন্টার হয়েছে, এটা কিন্তু নাম্বার না। তো এখন তোমাদের এই স্লাইডটা শেষ করি, তারপর তোমাদের একটা ছোট্ট একটা কাজ দিব, যদি পারো আজকেই করলা, না হলে নেক্সট ক্লাসে সাবমিট করবা। এই যে যেমন এখানে বলে দিল যে হিয়ার উই ক্যান সি দ্যাট এন্টার্ড ভ্যালু 10 ইজ এ স্ট্রিং, ইজ নট এ নাম্বার। এটা একটা স্ট্রিং ইনপুট হিসেবে সেভ করছে, নাম্বার হিসেবে না। আমরা এখানে সিম্পল ভাবে বলে দেওয়া যে ইন্টিজারে আমি কনভার্ট করতে চাইলে এভাবে আমরা করতে পারি, ফ্লোটে কনভার্ট করতে চাইলে ফ্লোটে কনভার্ট করে নিলাম আমাদের যখন কাজ করার দরকার পড়বে। এবং আরো একটা ফাংশন আছে ইভ্যাল, এটা আমরা আপাতত এখন বলবো না, পরবর্তীতে বলবো ইভ্যাল ফাংশনের কাজ কি। তো ইভ্যাল যদি আমরা দেখি, এই যে এখানে, আচ্ছা এখানেই তো এক্সাম্পল হিসেবে আছে, এটা বলেই দিই তোমাদের। সেটা হলো যে আমি যদি এইভাবে স্ট্রিং কে যোগ করতে চাই, যেমন ধরো দুইটা নাম্বার আমি ইনপুট নিলাম, এ আর বি দুইটা নাম্বার, বা ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার ইনপুট নিলাম, ইনপুট নিয়ে সেটা আমি যোগ করতে চাই, কিন্তু স্ট্রিং তো এভাবে যোগ হবে না, সে এরর দেখাবে। ঠিক আছে, যে আমি 2+3 এভাবে স্ট্রিং যোগ করতে পারি না। তো এটার জন্য একটা ফাংশন আছে ইভ্যাল ফাংশন। সেই ইভ্যাল ফাংশনের ভিতরে কি আছে সেটা আমাদের জানার দরকার নাই। আমাদের যেটা হবে, সে এই ইভ্যাল ফাংশন যদি আমি এইভাবে লিখি,
ওটার ভিতরে যদি আমি এবার 2+3 স্ট্রিং এর ভিতরে দেই, তখন সে এটাকে ইভ্যালুয়েট, অ্যাকচুয়ালি ইভ্যাল মানে হচ্ছে ইভ্যালুয়েট, মান বের করা, ইভ্যালুয়েট মানে মান বের করা। তো সে মান বের করে আমাদের সে রেজাল্টটা দেখাবে। তো আজকে তোমাদের যা পড়ানোর ছিল সেটা হচ্ছে পাইথন ইনপুট পর্যন্ত, এবং আমি একটা এখন তোমাদের ছোট্ট অ্যাসাইনমেন্ট দেব, যদি পারো আজকেই করলা। সেটা হচ্ছে সেম জিনিসই করবা, সেটা হলো যে 2টা নাম্বার আমি ইনপুট নিব, একটা না 2টা নাম্বার ইনপুট নিব, এবং ইনপুট সেই নাম্বার দুটার যোগফল, গুণফল, বিয়োগফল, ভাগফল এই 4টা করে আমাকে দেখাতে হবে। এটা তোমাদের অবশ্যই জুমে থেকে দেখাইতে হবে এমন কোনো দরকার নাই। তোমরা এটা তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে, আমি আজকে না নেক্সট ক্লাসেই দেই, লাস্ট টাইম। যেমন তোমাদের আজকে হলো তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমার যতটুকু মনে আছে সোমবারে 1 তারিখ। তো ওই সোমবারের আগে তোমরা এই কাজটা করবা। খুবই সিম্পল, কোনো কঠিন কিছুই না, আমি এটা করে দেখাচ্ছি না, কিন্তু আমি এটার আইডিয়া তোমাদের এই ভিডিওতে দিয়ে রাখছি। অবশ্যই এই অ্যাসাইনমেন্ট গুলার ভ্যালু, তোমাদের যেগুলো দেওয়া হবে সেগুলো তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে নাম্বার আছে সেখানে হিসাবে রাখা হবে, মানে মার্কস হিসেবে ওখানে দেওয়া হবে। তো আবারও বলি, প্রোগ্রামটা কি, কাজটা কি, খুবই সিম্পল। এটা করতে যদি তুমি আজকেই স্টার্ট করো, দেখবা তুমি আধা ঘন্টার আগেই শেষ করে ফেলছো, যদি পুরোটা বুঝে থাকো। সেটা হলো 2টা নাম্বার ইনপুট নিব, ধরে নিলাম প্রথম নাম্বার হচ্ছে এ, পরের নাম্বার হচ্ছে বি। 2টা নাম্বার আমি ইনপুট নিব, কিন্তু আমি আলাদা করে এখানে সেট করব না যে a = 10 আর b = 5, এরকম সেট করব না। এটাকে আমি ইনপুট হিসেবে নিব, এখানেও আমি ইনপুট হিসেবে নিব। নিয়ে কি করব, এই 2টা নাম্বারের a + b করতে হবে, a - b, a মাল্টিপ্লাই এর চিহ্ন হচ্ছে স্টার, এই চিহ্ন দিতে হয়, এবং এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেল দেখব অপারেটর। আর ভাগ হচ্ছে এই 4টা করে আমাকে দেখাতে হবে। এটা তোমরা খুবই সিম্পল প্রোগ্রাম, এবং এটা তোমরা সোমবার তোমাদের ক্লাসের আগের মধ্যে আমাকে দেখাবা। কিভাবে দেখাবা, খাতায় করে জমা দিব স্যার? কি করে? খাতায় লিখে জমা দিব? এটা তোমরা 2 ভাবে করতে পারো। একটা হচ্ছে তুমি খাতায় লিখে সেটা ছবি তুলে আমাকে পার্সোনালি মেসেজ দিবা, গ্রুপে মেসেজ দিবা না, ঠিক আছে? আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে এভাবে করতে পারো। অথবা তুমি এই ধরো এইভাবে যে কোডিংটা যে করলা, কোডিংটা করে কোডিং এর স্ক্রিনশট তুলে আমাকে পাঠালা, যেটা তোমার জন্য ইজি হয় সেটা করে আমাকে পাঠালে। যেমন আমি এই যে এটা করছি এখানে, এই এটা করে আমি কিন্তু স্ক্রিনশট নিতে পারবো খুব সহজেই। স্ক্রিনশট নিয়ে তুমি সেই স্ক্রিনশটটা আমাকে মেসেঞ্জারে পাঠাবা তোমরা। আর কেউ যদি পিসিতে করো, পিসিতে স্ক্রিনশটের কমান্ড কি কেউ বলতে পারবা? পিসিতে যদি কেউ কাজ করো, ল্যাপটপ ডেস্কটপে যদি কেউ কাজ করো, তাহলে কিভাবে স্ক্রিনশট নিবা? না স্যার। আচ্ছা, তোমাদের কি যাদের ল্যাপটপ ডেস্কটপ আছে তারা দেখবা যে কিবোর্ডে একটা প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, PRTSC, পিআরটি স্পেস দিয়ে এসসি, এটা সংক্ষেপে PRTSC, এবং পুরো মিনিং হচ্ছে প্রিন্ট স্ক্রিন। তুমি যদি এটা প্রিন্ট স্ক্রিন দাও, তখন তোমার পুরো স্ক্রিনে যাই লেখা আছে সব ওখানে কপি হয়ে যাবে, এবং তুমি যখন এটা কোন এক জায়গায় পেস্ট করবা, তখন সেটা জাস্ট তুমি তখন এরপর সেভ করতে পারবা, দেখতে পারবা। এটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন, বা অন ডেস্কটপ পিসি, ডেস্কটপ ল্যাপটপ পিসি। আর যদি তোমার ফোনে হবে না? অবশ্যই ফোনেও হবে, ফোনে আমি দেখাইছি তো। ফোনে তোমাদের দেখানো হয়নি, ফোনে কিভাবে করবা? স্যার না স্যার, আমি যতটুকু জানি দেখাইছি, তুমি ভিডিও হয়তো দেখো নাই। হয়তো স্যার আমি পাইনি স্যার, আপনার একটা বা দুইটা ক্লাস করি নাই তো। হ্যাঁ, কিন্তু ভিডিওতে আছে।
তো তুমি ভিডিওটা একটু দেখো, যদি এরপরও ভিডিওগুলো দেখেও যদি করতে না পারো তাহলে আমাকে একটু জানাও যে হয়তো বা মিসিং হয়েছে কিনা তোমাদের, তাহলে আমি পরের ক্লাসে তোমাদের ভিডিওতে দেখাই দিব। ওই ভিডিওতে আমি দেখাইছি তোমাদের মোবাইলে তুমি কিভাবে পাইথন দিয়ে কাজ করবা, পাইথন সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করবা, ওটা আমার যতটুকু মনে আছে তোমাদের দেখাইছি। তো ওটা অনুযায়ী করে তোমরা যদি অ্যাপ ডাউনলোড করে প্রোগ্রাম রান করবা, রান করে ওটার স্ক্রিনশট, মোবাইলে তো স্ক্রিনশট নেওয়া কোনো ব্যাপার না, এটা সবাই জানো কিভাবে স্ক্রিনশট নেয়। সো ওভাবে নিয়ে যেটা তোমাদের জন্য ইজি হয় সেভাবে আমাকে পার্সোনালি নেক্সট ক্লাসের আগে সোমবারে তোমাদের ক্লাস হবে, ধরে নাও পসিবল হলে রবিবার রাতে কালকের মধ্যে দিলা, যদি না পারলা তাহলে ক্লাসের আগে দিলেও চলবে, দিয়ে আমাকে জানায়। আর যদি কারো প্রবলেম ফেস হয় যে এরপরও বুঝতেছো না কিভাবে করতে হবে, সেটা নিয়েও মেসেঞ্জারে আমার সাথে কমিউনিকেট করতে পারো। জি আচ্ছা, স্যার। প্রোগ্রামটা কি বুঝতে কারো অসুবিধা আছে? মানে স্যার ইনপুট হিসাবে 2টা নাম্বার দিব, ওই 2টার যোগফল, বিয়োগফল, গুণ আর ভাগ, এই হ্যাঁ 4টা দেখাবে আউটপুটে। হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই বলতেছি এটা যদিও দেখে খুব সহজ মনে হচ্ছে, বাট এত সহজ না, একটু চিন্তা করবা। আমি এই চিন্তার অংশটা কিন্তু ভিডিওতে বলছি যে কোথায় কোথায় এরর হতে পারে, বা সেই চিন্তাটা একটু করে প্রোগ্রামটা করবা, যার যত ভালো হবে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করব যে তুমি অনেক ভালোভাবে প্রোগ্রামটা করার চেষ্টা করছো। আমি এখন সেটা বলবো না, আমি আগে তোমাদেরকে বলবো যে তোমরা নিজেরা চিন্তা করো, দেন আমি ফাইনাল তোমাদের ওই ক্লাস যেদিন হবে ওই দিন আমি তোমাদের এগুলা সম্পর্কে আরো ডিটেল বলবো, যদি প্রয়োজন হোক বা না হোক আমি বলবো, কারণ সবাই হয়তো নাও বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখান পর্যন্তই থাকলো, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নাই। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সন্ধ্যাবেলায় তোমরা রাতে ক্লাস করতে আসছো। সবাই ভালো থেকো।